নমস্কার, মালদা সিভিল সার্ভিস একাডেমির তরফ থেকে আমি কৌশিক সরকার। আজকে ডব্লিউবিসিএস মেন্স এবং পিলি এক্সামের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, এবং সেই ইন্ডিয়ান ইকোনমির অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কিং, বা এটাকে আমরা বলতে পারি যে মনিটারি অ্যান্ড ব্যাঙ্কিং সিস্টেম। তো এই এই চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং এখান থেকে মেন্সে প্রচুর প্রশ্ন আসে এবং কিছুটা ইনফরমেটিভ কোশ্চেন আসে, আবার কিছুটা কনসেপচুয়াল কোশ্চেন আসে। তো আমরা আজকে যে পড়াশোনাটা শুরু হবে সেটা দুইভাবে আমরা পড়ার চেষ্টা করব, বেশ ভালো লাগবে। তাই শুরু করি। আজকে আমাদের টপিক আরবিআই, যার ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমরা কম বেশি সবাই ব্যাঙ্কিং ব্যবস্থার সাথে যুক্ত। যখনই আমরা বাড়ি থেকে বেরাই আমরা বিভিন্ন রকম ব্যাঙ্ক দেখতে পাই। যদি আমি অ্যাজ এ এক্সাম্পল নিই, আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেখি, আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখি, তারপরে আমরা বরোদা ব্যাঙ্ক দেখি, এরা আবার এলাহাবাদ ব্যাঙ্ক দেখি, বিখ্যাত এসবিআই ব্যাঙ্ক দেখি, এবং মোরালে সবাই আমরা আরবিআই এই নামটা সম্পর্কে সবাই পরিচিত। এবার এই ব্যাঙ্কিং সিস্টেমের ইভলিউশন ভারতে কিভাবে হলো, এটা বেশ একটা জমজমাট গল্প। এখানে বিজনেস আছে, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রেশার আছে, বিভিন্ন আইন প্রণয়ন আছে, তৎকালীন আন্তর্জাতিক যে বিশ্বযুদ্ধ তার একটা বিশাল বড় প্রেক্ষাপট এখানে আছে। সব কিছু নিয়ে বেশ একটা জমজমাট পটবয়লার। তো সেটা আমরা আজকে ডিসকাশন করছি। গল্পটা হচ্ছে এরকম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে যখন আসে, এরা আসে অ্যাজ এ বিজনেস হাউস হিসেবে এখানে ব্যবসা করতে। তাদের ব্যবসাটা কী ছিল? এরা বাজার থেকে র ম্যাটেরিয়ালস কিনতো। এরা বাজার থেকে র ম্যাটেরিয়ালস কিনতো এবং এটা খুব সস্তা দামে এরা কী করতো, মার্কেট থেকে র ম্যাটেরিয়ালস কিনতো খুব সস্তা দামে, এবং এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপীয় এবং আদার্স মার্কেটে এটা চড়া দামে বিক্রি করতো। সিম্পল একটা বিজনেস স্ট্র্যাটেজি, এবং এতে এদের প্রফিট হতো। কিন্তু এতে অনেকগুলো সমস্যা আছে। ফার্স্ট সমস্যাটা কি, যে ইস্ট ইন্ডিয়া এখানে অনেকগুলো এই র ম্যাটেরিয়ালস লোকাল মার্কেট থেকে সস্তা দামে কিনা এবং এরা বিদেশে পাচার করে সেটাকে একটা মোটাসোটা মুনাফা অর্জন করা, এটা কতটা সহজ মনে হলো, এটা একটা বিশাল কমপ্লেক্স প্রসেস। এতে অনেকগুলো চ্যালেঞ্জেস ওদের সামনে এসেছিল। ফার্স্ট চ্যালেঞ্জেস হচ্ছে একটা সোশিও ইকোনমিক একটা ট্রাভেলস এখানে এসেছিল। ওদের ভাষা একরকম, ওদের অর্থনীতি একরকম, ভারতের অর্থনীতি একরকম। প্লাস হচ্ছে লোকাল মার্কেট যেটা আমাদের দেশে তৎকালীন ছিল, সে মার্কেটের একটা ডাইভার্সিফিকেশন তখন দেখা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের মার্কেট বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত। ফার্স্ট দেখা যায় যে লোকাল মার্চেন্ট যারা ছিল, সেই লোকাল মার্কেটের উপর একটা ভালো রকমের প্রভাব ছিল। আর এই সমস্ত কারণের জন্য, যেটা ট্রাম্পের ভাষায় বলি, একটা গুড ডিল ক্র্যাক করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সেই সময় খুব একটা সম্ভবপর হয়ে উঠেছিল না। তো এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য তারা একটা জোগাড় শুরু করলো। কি জোগাড়? তারা একটা টার্ম বা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করলো যাকে বলা হয় এজেন্সি হাউস। তাকে বলা হয় এজেন্সি, AGENCY, এজেন্সি হাউস। এই এজেন্সি হাউস এটা কি? এটা বলতে গেলে তৎকালীন যে শ্রেফ বা মারোয়ার বা লালা, এই সম্প্রদায়ে যারা সমস্ত লোকগুলো খুব ওয়েলদি ক্লাস পিপল ছিল, তাদেরকে নিয়ে এই এজেন্সি হাউসটা বা এজেন্সি এই ফোরামটা তৈরি হলো। তাহলে একদিকে ছিল র ম্যাটেরিয়ালস, এরা কী করতো, র ম্যাটেরিয়ালসকে কিনতে হচ্ছে লোকাল মার্চেন্ট, এবং লোকাল মার্চেন্টের থেকে কিনতে হচ্ছে এজেন্সি হাউস। এবং এজেন্সি হাউস কাকে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এরা প্রোভাইড করতো এবং সেটা বিভিন্ন দেশে পাঠাতো। তাহলে দেখো এই পুরোটা যদি আমি একটা সিস্টেমেটিক্যালি দেখি, এটা একটা সাপ্লাই চেনের মতন, এটা একটা সাপ্লাই চেনের মতন মনে হচ্ছে না, যে পুরো জিনিসটা একটা সাপ্লাই চেনের মতন তখন শুরু হয়ে গেছিলো। সিস্টেমটা কি, র মেটেরিয়াল যেটা ছিল, র মেটেরিয়ালসের মধ্যে কটন আছে, সলসপিটার আছে, তারপরে তোমার স্পাইস আছে, আরও তারপরে আমাদের দেশে যে নীল, সে নীল আছে, তারপরে চা আছে, কফি আছে। এই সমস্ত র মেটেরিয়ালসগুলোকে লোকাল মার্কেট কোথায় কি ভালো পায় তারা জানে, লোকাল যে মার্কেটের মার্চেন্টরা কোথায় কি ভালো পায় তারা জানে, এরা কিন্তু তারা প্রোভাইড করতো এজেন্সি হাউসগুলোকে, এবং এজেন্সি হাউস সে সমস্তগুলোকে কোথায় স্টোর করতো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গুদাম ঘর, যাকে আমরা পরবর্তীকালে ফ্যাক্টরি নামে জানি, সেই ফ্যাক্টরিতে স্টোর করতো এবং সেখান থেকে গোটা পৃথিবীতে তারা বিক্রি করতো। এইভাবে একটা সাপ্লাই চেন তৈরি হয়ে গেল। এবার কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রফিট যত বাড়তে শুরু করলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রফিট যত বাড়তে আরম্ভ করলো, তাহলে তারা প্রেশার কাকে ক্রিয়েট করতে আরম্ভ করলো, এজেন্সি হাউসগুলোকে প্রেশার ক্রিয়েট করতে আরম্ভ করলো যে আমাকে বেশি বেশি করে মাল আমার গুদামে ভরো বা আমাকে সাপ্লাই দাও। এজেন্সি হাউস কাকে প্রেসারাইজ করতে আরম্ভ করলো, লোকাল মার্চেন্টগুলোকে, যে তুমি বেশি বেশি করে মাল আমাকে দাও। এদের একটা লিমিটেড সাপ্লাই অফ মানি ছিল, এর ফলে কি হলো, কিছুক্ষণ পর্যন্ত এরা সাস্টেন করতে পারলো, কিন্তু তারপরে ওরা পারছে না, আমার টাকা দরকার। তখন এজেন্সি হাউসের কাছে ওটা প্রথম থেকে দু রকমের অপশান ইউজ করতে আরম্ভ করলো। একটা হচ্ছে এরা অ্যাডভান্স করতে আরম্ভ করলো, অ্যাডভান্স দিতে আরম্ভ করলো লোকাল মার্চেন্টগুলোকে, আর একটা শর্ট টার্ম লোন প্রোভাইড করতে আরম্ভ করলো লোকাল মার্চেন্টকে। তাহলে টাকার একটা যোগান ওদের হাতে হয়ে গেল, ওরা বেশি বেশি করে মাল কিনতে আরম্ভ করলো, এজেন্সি হাউসকে দিল, এজেন্সি হাউস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল, এটা মার্কেটে প্রচার করলো, এটা ব্যবসা আরও আস্তে আস্তে ফ্লারিশ হতে আরম্ভ করলো। কিন্তু দেখা গেল এক সময় যে এদেরও লিমিটেড স্টক অফ মানি, ডিমান্ড এতটাই, কিন্তু সেই হিসাবে টাকার জন্য ওরা সাপ্লাই বা গুডসের প্রোভাইড করতে পারছে না। তখন কী হবে, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য এর একটা জুগাড় লাগালো কি, এটা সাধারণ যে পিপল তাদের কাছে অ্যাপ্রোচ করলো হচ্ছে কি, যে আপনাদের যে সিকিওর মানি যেটা আছে সে মানিটা আমাকে প্রোভাইড করুন, এর ইন্টারেস্টে আমি আপনাকে ইন্টারেস্ট দেব। তাহলে কী করলো, এবং যখনই লোকাল পিপল প্রচুর পরিমাণে তখন ইনভেস্ট করতে আরম্ভ করলো এই এজেন্সি হাউসগুলোতে, এর বদলে এজেন্সি হাউস তাদেরকে একটা মিনিমাম ইন্টারেস্ট দিত। এজেন্সি হাউস এই টাকাটাই প্রোভাইড করতে হচ্ছে লোকাল মার্চেন্টকে অ্যাজ এ শর্ট টার্ম লোন, এবং তারাও এজেন্সি হাউসকে যখন শর্ট টার্ম লোন দিচ্ছে তখন নিশ্চয়ই একটা ইন্টারেস্ট পাবে। এর ফলে কী করলো, এজেন্সি হাউসগুলো বেশ মাঝখান থেকে প্রচুর টাকা মুনাফা করতে আরম্ভ করলো, এবং তাদের ব্যবসা বিশেষ ড্রম নমিয়ে চলতে আরম্ভ করলো। এরকম একটা সিস্টেম ওই সময় শুরু অলরেডি হয়ে গিয়েছিল। এরপর কি হলো, তাহলে এরপর দেখা যাচ্ছে যে এজেন্সি যে হাউসগুলো আছে, সেই এজেন্সি হাউসগুলো দিন দিন হিউজ কোয়ান্টিটিতে ওদের প্রফিট ফ্লারিশ করছে। তো এই জিনিসটা নিশ্চয়ই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও দেখছে, তাই না? তখন মার্কেটে দু রকমের তাদের সিস্টেম ইন্ট্রোডিউস হয়ে গেল। একদিকে কি হলো, তখন মার্কেটে কি করলো, দু রকমের সিস্টেম চলে আসলো। এই দিকটাতে থাকলো হচ্ছে এজেন্সি হাউস, এজি লিখলাম, আর এদিকে থাকলো হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা দেখছে যে এজেন্সি হাউসগুলো আস্তে আস্তে ইকোনমিক্যালি ফ্লারিশ করছে। তখন
তাহলে এদেরও মন চাইবে যে নিশ্চয়ই তাহলে আমরা ওরকম একটা সিস্টেম ইন্ট্রোডিউস করি, যেহেতু আমরা তো ট্রেডিং পার্টনার, ট্রেডিং ইনস্টিটিউশনস। এরকম একটা পরিস্থিতিতে 1803-তে তখন উইলিয়াম বেন্টিং কি করলো? উইলিয়াম বেন্টিং মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর অ্যাপয়েন্ট হলো 1803-তে। তো সে ঘটনাগুলো দেখছে, তার কাছে রিপোর্ট আসছে, তখন সে একটা কমিটি তৈরি করলো। কি কমিটি? তখন সে একটা ফর্ম অফ ফিনান্স কমিটি, এই যে উইলিয়াম বেন্টিং তখন একটা ফিনান্স কমিটি ফর্ম করলো। ফিনান্স কমিটি ফর্ম করলো। কত সালে ফর্ম করলো? 1806-এ। 1805-06-এ একটা ফিনান্স কমিটি ফর্ম করলো, যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, আমরা কী করতে পারি। তখন ফিনান্স কমিটি একটা রিপোর্ট প্রোভাইড করলো যে আমাদের একটা প্যান ইন্ডিয়া ব্যাপী একটা ব্যাংকিং সিস্টেম ইন্ট্রোডিউস করা উচিত। একটা প্যান ইন্ডিয়া ব্যাপী ব্যাংকিং সিস্টেম একটা ইন্ট্রোডিউস করা উচিত। ব্যাংক যা কাজ করে, দেখো যে এই এজেন্সি হাউসগুলো কিন্তু একই কাজ করে। ব্যাংক কী করে? সাধারণ পাবলিক আমরা ব্যাংকে ডিপোজিট করি, ব্যাংকে আমাকে সামান্য ইন্টারেস্ট দেয়, ওই টাকাটাই ব্যাংক নিয়ে গিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করে এবং সেখান থেকে আবার ডিপোজিট পাই। তো সেম জিনিস এজেন্সি হাউস করলো, এবং সেম জিনিস কী করলো উইলিয়াম বেন্টিং যখন মাদ্রাজের গভর্নর হিসেবে 1803-এ অ্যাপয়েন্ট হয়, সে একটা ফিনান্স কমিটি ফরমেশন করলো এই সমস্ত জিনিসের উপরে, সমস্ত প্রশ্নের উপরে যখন একটা ওভারভিউ দেওয়ার জন্য। সে ফিনান্স কমিটি রেকমেন্ডেশন করলো কি, যে আমাদের প্যান ইন্ডিয়া ব্যাপী একটা বা অল ইন্ডিয়া ব্যাপী একটা ব্যাংকিং সিস্টেম ইন্ট্রোডিউস করা উচিত। তো এই কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি হলো, কি হলো? তৈরি হলো হচ্ছে আমাদের 3টা ব্যাংক। তাহলে আচ্ছা, এর আগে একটু দেখিনি যে এজেন্সি হাউসগুলো তাহলে একদিকে ছিল এজেন্সি হাউস, তাহলে একদিকে থাকলো হচ্ছে এজেন্সি হাউস, আর ওই কমিটি ফিনান্স কমিটি রিকমেন্ডেশন অনুযায়ী 3টা ব্যাংক তৈরি হলো। তবে 3টা ব্যাংক একই সময় তৈরি হয়নি, 3টা ব্যাংক 3টা টাইমে তৈরি হয়েছে। ফার্স্ট যেটা টাইম তৈরি হলো হচ্ছে কি, কোথায় তৈরি হলো? বেঙ্গলে, বা আমরা বর্তমানে কলকাতা বলি। নেক্সট হলো মাদ্রাজে, তারপরে হলো বম্বেতে। এই 3টাই হচ্ছে প্রেসিডেন্সি, ওই জন্য এই ব্যাংকগুলোকে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক। কবে কবে তৈরি হলো? বেঙ্গলে যেটা বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক, বেঙ্গলে যে ব্যাংকটা তৈরি হলো তার নাম হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক। যেটা মাদ্রাজে তৈরি হলো সেটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যাংক, আর যেটা বোম্বে তৈরি হলো সেটা হচ্ছে বম্বে প্রেসিডেন্সি ব্যাংক। এটা তৈরি হলো 1806, এটা হলো 1840, আর হচ্ছে কি 1843। তো 3টা ব্যাংক 3টা টাইম পিরিয়ডে তৈরি হলো। ক্যালকাটাতে বা কলকাতাতে যে বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক সেটা হচ্ছে 1806, যেটা হচ্ছে মাদ্রাজে সেটা তৈরি হলো 1840, আর যেটা হচ্ছে বম্বেতে সেটা হচ্ছে 1843। এই 3টা টাইম পিরিয়ডে 3টা ব্যাংক তৈরি হয়ে গেল। তাহলে এবার হোয়াট অ্যাবাউট আমাদের এজি বা আমাদের এজেন্সিগুলো কাজ কী? তাহলে এদের মধ্যে তাহলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। তা কম্পিটিশনের ফল 3 রকমের হতে পারে। ফার্স্ট যেটা হলো, এই যেটা এই এজেন্সি হাউসগুলো প্রথমে অনেক এজেন্সি হাউস এই কম্পিটিশনে যখন ওরা কম্পিট করতে পারলো না, বন্ধ হয়ে গেল। সেকেন্ড কী হলো, অনেক এজেন্সি হাউস পরপর ওরা মার্জ হয়ে সিঙ্গেল এজেন্সি হাউস ফর্ম করলো। আর বাকি যেগুলো থাকলো এটার সংখ্যা মোটামুটি তখন 400-র উপরে। তারা কি করলো, এই 3টা যে প্রেসিডেন্সি ব্যাংক তৈরি হলো, এই প্রেসিডেন্সি ব্যাংক তখন প্রেসিডেন্সি ব্যাংকের শাখা বা ব্রাঞ্চেস বা সাবঅর্ডিনেট হিসাবে কাজ করতে আরম্ভ করলো। তাহলে বোঝা গেল
তাহলে যখন মার্কেটে 3 রকমের ব্যাংক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ট্রোডিউস করলো, বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক 1806, মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাংক 1840 এবং বোম্বে প্রেসিডেন্সি ব্যাংক 1843, তখন এই এজেন্সি হাউসগুলোর 3 রকমের কন্ডিশন তৈরি হলো। কিছু এজেন্সি হাউস তখন বন্ধ হয়ে গেল, কিছু এজেন্সি হাউস পরপর ওরা মার্চ করে সিম্পল একটা দুটো এজেন্সি হাউস থাকলো, আর বাকি এজেন্সিগুলো যেটা সংখ্যা 400টার উপরে সেগুলো কী করলো, এই 3টা প্রেসিডেন্সি ব্যাংকে সাবঅর্ডিনেট বা অ্যাসোসিয়েট ব্যাংক হিসেবে ওরা থেকে গেল। তো এই পর্যন্ত হলো আমাদের বর্তমানে গল্প যে প্রেসিডেন্সি ব্যাংক থাকলো। তাহলে প্রেসিডেন্সি ব্যাংকগুলোকে আমরা যদি এরকম করে লিখি যে বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক, মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাংক আর বম্বে প্রেসিডেন্সি ব্যাংক, তাহলে ভারতে কি এটাই প্রথম ব্যাংক? এটাই কোনো রকম তাহলে ব্যাংক সিস্টেমে কি তাহলে ইন্ট্রোডিউস হয়নি? প্রশ্ন আসতেই পারে। ভারতের এই যে 3টা প্রেসিডেন্সি ব্যাংক বললাম সেটা কি প্রথমে আসলো 1806 পরে? তার আগে কি ভারতে কোনো ব্যাংক সিস্টেম তখন ভারতীয় লোকেরা জানতো না? ভারতীয় যারা মার্চেন্ট ক্লাস ছিল তারা কি জানতো না যে এই আমাদের আরও ব্যাংকের সিস্টেমের ইন্ট্রোডাকশন দরকার, বা আরও আমাদের ব্যাংকের মধ্যে ব্যাংকিং যে সিস্টেম সেটা ছিল কি ছিল না সেটা কি সমস্ত দেশের লোকেরা তখন জানতো না? আমাদের দেশের লোকেরা জানতো না? ঠিকই জানতো। তাহলে আমাদের দেশের যে একটা হিস্ট্রি দেখি, আমাদের দেশের মোটামুটি সময়টা হচ্ছে 1683 আমাদের দেশের প্রথম ব্যাংক তৈরি হয়, যাকে বলা হয় ওল্ডেস্ট ব্যাংক, OLDEST, ওল্ডেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1683-তে। নাম কি? নাম হচ্ছে মাদ্রাস ব্যাংক। তা আমাদের দেশে সবার থেকে প্রাচীন ব্যাংক যেটা আছে সেটা হচ্ছে 1683-তে দ্য ওল্ডেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস বা মাদ্রাস ব্যাংক। এটা দেখা গেছে ফিনান্সিয়াল ক্রাঞ্চের জন্য এটা 1843-তে সেটা মাদ্রাস যে প্রেসিডেন্সি ব্যাংক আছে তার সাথে মার্জ হয়ে যায়। তারপরে কি? তারপরে হচ্ছে 1720 এই সময় একটা ব্যাংক ইন্ট্রোডিউস হয়েছিল, যে ব্যাংকটা এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ব্যাংক। এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ব্যাংক বা ব্যাংক অফ বোম্বে। নাম হচ্ছে ব্যাংক অফ বোম্বে। এটা কার্যকাল 1717-এ এটা বন্ধ হয়ে যায়। নেক্সট আসে হচ্ছে 1770। এই সময় একটা উল্লেখযোগ্য, এটা হচ্ছে থার্ড ওল্ডেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া। এটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। এটা হচ্ছে থার্ড ওল্ডেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। এই ব্যাংকটা ফার্স্ট কারেন্সি প্রিন্ট করেছিল, বা ফার্স্ট কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল। পরীক্ষাতে আসে যে কোন ব্যাংক সর্বপ্রথম কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল, যদি অপশান থাকে তাহলে 1770 খ্রিস্টাব্দে ব্যাংক অফ হিন্দুস্তান সর্বপ্রথম কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল, এবং এটা তৈরি করেছিল আলেকজান্ডার অ্যান্ড কমিটি। এটা তৈরি করেছিল কি? আলেকজান্ডার, ALEXANDER, আলেকজান্ডার অ্যান্ড কমিটি। এটা এই ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি করে, এবং এটা ফার্স্ট যে কারেন্সি প্রিন্ট বা করেছিল, ফার্স্ট যে ইস্যু পেপার কারেন্সি প্রিন্ট করেছিল কি পেপার কারেন্সি, ফার্স্ট পেপার কারেন্সি লিখে দিই একটুখানি, পেপার কারেন্সি সে ইন্ট্রোডিউস করেছিল বা স্টার্ট করেছিল। এরপরও দেখা গেছে, এরপর আরও কিছু ব্যাংক দেখা গেছে, যেরকম 1788 যেরকম কার্নাটিক ব্যাংক, কার্নাটিক ব্যাংক। তারপরে দেখা গেছে যে 1795-এ ব্রিটিশ ব্যাংক অফ মাদ্রাস। তারপরে 1804-এ এশিয়াটিক ব্যাংক।
এবং 1806 বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক। তো এই হচ্ছে একটা ব্যাংকের মোটামুটি একটা ওভারঅল বর্ণনা। আরও ব্যাংক আছে কিন্তু ওগুলো এক্সাম পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট না। এই সমস্ত ব্যাংকগুলো পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং অনেক সময় এটা কোনোলজি জিজ্ঞেস করে। বেশি চর্চিত ব্যাংক হচ্ছে এরকম দিয়ে দেয় যে দি ওল্ডেস্ট ব্যাংক কোনটা, কোন ব্যাংক সর্বপ্রথম পেপার কারেন্সি ইন্ট্রোডিউস করে, এবং 3টা প্রেসিডেন্সি ব্যাংক ক্রোনোলজি, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, এরকম করে পরীক্ষাতে আসে। তাহলে এই হচ্ছে একটা ব্যাংকের সিস্টেম। এবার প্রশ্ন আসে যে 1806 আগে যে সমস্ত ব্যাংক এবং 1806 পরে যে সমস্ত ব্যাংকগুলো খোলা হয়েছে, তাহলে কি তাহলে এই দুটো ব্যাংকের মধ্যে ডিফারেন্স কি? তাহলে দু রকম ব্যাংক আছে। এক ধরনের ব্যাংক 1806 আগে, এতগুলোর নাম যেগুলো বললাম, আর আরেক ধরনের ব্যাংক আছে 1806 পরে প্রেসিডেন্সি ব্যাংক। তাহলে এই দুটো ব্যাংকের মধ্যে কি ডিফারেন্স আছে? তাহলে নিশ্চয়ই কিছু একটা বেসিক ডিফারেন্স আছে যেগুলো এই দুটো ব্যাংকের কার্যপদ্ধতি বা স্ট্রাকচার, তারপর এরিয়া অফ ওয়ার্ক, এই সমস্ত জিনিসগুলো আলাদা করে। তাহলে ফার্স্ট যদি আমি দেখে নিই, মোটামুটি যে একটা কনসেপচুয়াল কোশ্চেন ধরো যদি এরকম আসে, তাহলে ফার্স্ট হচ্ছে যে স্ট্রাকচারটা কি। এই সমস্ত ব্যাংকগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাংক। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাংক। কোনো বড় সেট বা লালা বা কোনো বড় ইউরোপিয়ান বিজনেসম্যান এই সমস্ত ইন্ডিভিজুয়ালি এই ধরনের ব্যাংকগুলো তৈরি করে। আর এগুলো হচ্ছে কি জয়েন্ট স্টক কোম্পানি। এটা হচ্ছে একটা প্রধান এবং বেসিক পার্থক্য দুটো ব্যাংকের এটা। আর তাহলে এটা একটা গঠন, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কী করে হয়, চালনা কী করে হয়? এই সমস্ত যে ব্যাংকগুলো চালাতো সেগুলো হচ্ছে কি ইরেগুলার রেগুলারিটিস ছিল, মানে অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। ব্যবস্থাগুলো ছিল কি যে অনিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, এবং যেখানে ক্রেডিট সিস্টেমের মাধ্যমে অনেকটা এটা পরিচালনা করা হতো। ক্রেডিট সিস্টেম যেটা ছিল সেটা যে প্রধান, মানে কী রকম ক্রেডিট দিচ্ছে, লোন বাজারে দিচ্ছে, কীরকম লোনটা ফেরত পাচ্ছে, সেই সমস্তর উপরে গেলে সমস্ত ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ভর করত। আর এই যে ব্যাংক, এটা কি সম্পূর্ণ হচ্ছে একটা রেগুলার স্ট্রাকচার ছিল। এরা যেহেতু এরা পরিচালিত কী হতো, এটা যেরকম কোম্পানি চার্টার অ্যাক্টের মাধ্যমে পরিচালিত হতো, আর একটা পরিচালনা হতো হচ্ছে কি যখন ক্রাউন্সের অ্যাক্টের মাধ্যমে। যতদিন পর্যন্ত 1858 আগে সব চার্টার অ্যাক্টের মাধ্যমে এগুলো পরিচালনা করা হতো, এবং তারপরে এগুলো থেকে এগুলো অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব হয়ে তখন ব্রিটিশ ক্রাউনের হাতে। আচ্ছা, কারেন্সি কি? কারেন্সি প্রিন্ট করার যে একটা অথরিটি বা মনোপলি এই সমস্ত ব্যাংকগুলোর খুব একটা ছিল না। তার মানে কি নো রাইট টু ইস্যু পেপার কারেন্সি। আর এটা কারেন্সি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে কারেন্সি ইস্যুর মনোপলি এই ব্যাংকগুলোতে ছিল। মনোপলি এই ব্যাংকগুলোতে ছিল। আচ্ছা, আর এই ব্যাংকগুলো পরবর্তীকালে যখন আমরা পড়বো যে 1860 ওটা পেপার কারেন্সি অ্যাক্ট, পেপার কারেন্সি অ্যাক্টের মাধ্যমে এর কারেন্সি সমস্ত কিছু স্ট্রাকচার ও রেগুলেশন সমস্ত কিছু ওটা নির্ভর করত। তাহলে এই আর একটা পয়েন্ট স্টেবিলিটি। এই স্টেবিলিটি খুবই কম, অনেক ব্যাংক দেখলাম যে বন্ধ হয়ে গেছে।
আর এই সমস্ত ব্যাঙ্কগুলো কী হচ্ছে, যখনই দেখছে যে এগুলো একটা ফিনান্সিয়াল মূলধনের যোগানের একটা ক্রাঞ্চ পড়ছে বা দেশে যখন ওই সময়টা দেশটা পুরো টার্বুলেন্সের মধ্যে যায়, তখন এইসব ফিনান্সিয়াল যখন খুব ক্রাইসিস চলছে, তখন দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাঙ্কগুলো অনেক সময় মার্জ হয়ে যাচ্ছে। মার্জ হয়ে তখন কী হচ্ছে যে প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলো মার্জ হয়ে ইন্ডিয়ান ইম্পেরিয়াল যেগুলো আমরা ইম্পেরিয়াল ব্যাঙ্ক তৈরি করছে। পরবর্তীকালে আবার এখান থেকে আমরা এসবিআইয়ের ফরমেশন পাই। তাহলে এই সমস্ত ব্যাঙ্কগুলো কী করছে, স্টেবিলিটিকে মেনটেন করার জন্য সময় উপযোগী বিভিন্ন রকম পলিসি এরা মেনটেন করছে। তাহলে এই ছোট্ট একটা জিনিস হচ্ছে কি, 1806-এর আগে যে সমস্ত ব্যাঙ্কগুলো আমরা পড়লাম, যেরকম হচ্ছে ফার্স্ট সবার থেকে ওল্ডেস্ট ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ মাদ্রাস, তারপরে হচ্ছে কি ব্যাঙ্ক অফ বোম্বে, তারপরে হিন্দুস্তান ব্যাঙ্ক, তারপরে এশিয়াটিক ব্যাঙ্ক, তারপরে কর্ণাটিক ব্যাঙ্ক। এই সমস্ত ব্যাঙ্কগুলো হচ্ছে এই প্রসেসগুলোর মতো রেগুলেট হতো, এবং এর পরবর্তীকালে যে সমস্ত ব্যাঙ্কসগুলো আসলো, সেই সমস্ত ব্যাঙ্কসগুলোর মোটামুটি ক্রাইটেরিয়া আছে এরকম। এটা হচ্ছে দুটো ব্যাঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে এরকমই একটা সিস্টেম শুরু হলো চলতে ব্যাঙ্কের মধ্যে দিয়ে। এবার দেখা যাচ্ছে যে মোটামুটি ব্যাংকের যে মোটামুটি 1843-তে যখন ব্যাংক আমাদের বম্বে প্রেসিডেন্সি ব্যাংক যখন ইন্ট্রোডিউস হয়ে গেল, তারপর থেকে মোটামুটি সিস্টেম ঠিকই রকমই চলছে। ওকে, বড় সমস্যা তৈরি হলো 1857, একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ইকোনমিক অলসো। এখানে কী হলো, যে সিপাহী বিদ্রোহ শুরু হলো এবং সমস্ত কিছু যে স্ট্রাকচার, লেজিসলেটিভ স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ফিনান্সিয়াল স্ট্রাকচার, সমস্ত কিছু একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে চার্টারের মাধ্যমে যে সমস্ত ফিনান্সিয়াল ইস্যুসগুলো কন্ট্রোল করার যে অথরিটি ছিল, সমস্ত কিছু চলে গেল কথা ব্রিটিশ পার্লামেন্টের হাতে। হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টের হাতে তখন চলে গেল। তাহলে এই টাইমটাতে শুরু হলো কি, ক্রাউন রুল। 1858-এ 1 নভেম্বর কী করলো, মডার্ন ঘোষণাপত্র আসলো এবং শুরু হয়ে গেল ক্রাউন রুল। এই ক্রাউন রুল, এখান থেকে ভারতের ব্যাংক ব্যবস্থার একটা বা ইকোনমিক্যাল কন্ডিশনে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আসে। ফার্স্ট চেঞ্জ যেটা আসলো সেটা ঘটলো 1860। 1860-তে ইন্ট্রোডিউস হলো জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। খুব একটা ইম্পর্ট্যান্ট একটা সাল 1860, জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। তাহলে বলতে পারেন স্যার, জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট তাহলে প্রথম কি 1860 সালে শুরু হয়? না, এটার যে ট্রেসেস সেটা শুরু হয় হচ্ছে 1850 সালে। ফার্স্ট যদি বলা হয় যে প্রথম জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট পাস হয় হচ্ছে 1850-এ, এবং সেই অ্যাক্টের মাধ্যমে কি বলা হয় যে কোনো একটা কোম্পানি যদি আমি খুলতে চাই, তাহলে সেটা রেজিস্ট্রেশন মাস্ট। এই অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট নিয়ে আসা হলো 1850 খ্রিস্টাব্দে। জয়েন্ট স্টক কোম্পানি, যে কোনো একটা কোম্পানি খুলতে গেলে সেটা রেজিস্ট্রেশন মাস্ট, এবং এটা ইংল্যান্ডের একটা এরকম কোম্পানির পলিসি রুলস আছে, সেই অনুযায়ী এটা নিয়ে আসা হয়। সেকেন্ড, এটা আরও অ্যামেন্ড করে নেওয়া হলো 1857-এ। 1857-এ কী হলো, এই জয়েন্ট স্টক জয়েন্ট স্টক কোম্পানি মানে একটা আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল মানে কি, যেরকম ধরো যে আমরা একটা এক্সাম্পল নিই, যে কোনো একটা কোম্পানি ধরো খুব বর্তমান খুব প্রচলিত কোম্পানি হচ্ছে রিলায়েন্স। ধরো তাহলে রিলায়েন্স কোম্পানি মালিক মুকেশ আম্বানি হলেও রিলায়েন্স কোম্পানি অ্যাজ এ আর্টিফিশিয়াল পার্সন। আমি ওই কোম্পানি ঠিক করবে আমি কোথায় জায়গা কিনবো, ওই কোম্পানি ঠিক করবে আমি আমার শেয়ার কতটুকু বেচবো, ওই কোম্পানি কারো এগেনস্টে কেস করতে পারে, কেউ কেস করলে কোম্পানির এগেনস্টে কেস করবে। তাহলে এই জয়েন্ট স্টক কোম্পানি মানে কোম্পানি এখানে একটা আর্টিফিশিয়াল পার্সন হিসেবে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো ওরা করে থাকে। তাহলে প্রশ্ন এখন আসছে যে এই 1860 খ্রিস্টাব্দে জয়েন্ট স্টক কোম্পানি হয়ে গেল, তাহলে 1857 খ্রিস্টাব্দে এই জয়েন্ট স্টক কোম্পানি যেটা 1850 ছিল তার কিছু অ্যামেন্ডমেন্ট হলো। অ্যামেন্ডমেন্টের ফলে কী হলো, এর যে মেম্বাররা ছিল
মানে শেয়ার হোল্ডার ছিল, সেই শেয়ার হোল্ডারে যে লাইবিলিটি ছিল সেই লাইবিলিটিটাকে আরও লিমিটেড করে দেওয়া হলো বা আরও কমিয়ে আনা হলো। জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে যে শেয়ার হোল্ডাররা যারা ছিল তাদের যে একটা লাইবিলিটি ছিল কোম্পানির প্রতি, সেই লাইবিলিটিটাকে কি হলো আরও কমিয়ে নিয়ে আনা হয়ে গেল। আচ্ছা, কমিয়ে আনবা কিসের কিসের ক্ষেত্রে কমিয়ে আনা হলো? দুটো জিনিসের ক্ষেত্রে কমিয়ে আনা হলো, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স। আচ্ছা, তাহলে 1856 কি এটাকে আরও অ্যামেন্ডমেন্ট করা হলো এবং অ্যামেন্ডমেন্টে বলা হলো কি যে এই লাইবিলিটিটাকে আরও শিথিল করা হলো, আরও কমিয়ে আনা হলো এবং প্রাইভেট পার্টনার যারা আছে, প্রাইভেট এন্টিটি যারা আছে তারাও ব্যাংক তৈরি করতে পারবে। এটা একটা বিশাল বড় ড্রাস্টিক্যালি একটা ইকোনমিক পলিসি শিফট হলো, যে এতদিন প্রাইভেট যে পার্টনার তাদের কাছে এরকম বড় ব্যাংক তৈরি করার ছিল না। প্রেসিডেন্সি ব্যাংকের মতো একটা হিউজ কোয়ান্টিটি ভাস্ট অ্যামাউন্টের ব্যাংক তৈরি করার মতন ওদের কাছে ক্ষমতা ছিল না। সে ক্ষমতাটাকে অনেকটা ডাইলিউট করা হলো এবং 1860 খ্রিস্টাব্দে জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্টের মাধ্যমে কী করলো যে প্রাইভেট কোম্পানিকে ফার্স্ট টাইম পাওয়ার দেওয়া হলো যে তোমরাও এই দেশে বিজনেস করার জন্য প্রাইভেট ব্যাংক খুলতে পারবে এবং সে প্রাইভেট ব্যাংকের এই জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশনও করাতে হবে। মানে কি ওই ব্যাংকের উপর একটা কি বলবো একটা মনিটরিং পলিসি একটা ইম্পোজ হয়ে গেল, যে ব্যাংক কী করছে না করছে প্রেসিডেন্সিগুলো বা সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওই সময় একটা অডিটিংয়ের মাধ্যমে একটা নজরদারি করার একটা সিস্টেম ইন্ট্রোডিউস হয়ে গেল। আচ্ছা, এটা একটা গেল। তাহলে এই আরেকটা ল পাস হলো 1861, ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটা বিশাল বড় মাইলস্টোন বলতে গেলে, যে এই লটা পাস হলো যে 1861। সেই লটার নাম হচ্ছে পেপার কারেন্সি নোট অ্যাক্ট। তাহলে দুটো আইন খুব বিশেষ গুরুত্বপূর্ণ। একটা আইন হচ্ছে 1860 খ্রিস্টাব্দের জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, আর একটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে যেটা তৈরি হলো সেটা হচ্ছে পেপার কারেন্সি অ্যাক্ট। তাহলে এই অ্যাক্টের মাধ্যমে আমরা এখন একটু জানি যে এই অ্যাক্টটা কী, এখানে কী কী জিনিস এই অ্যাক্টের মাধ্যমে কী কী সুবিধা দিয়ে দেওয়া হয়েছে এবং কী কী সুবিধা নিয়ে নেওয়া হয়েছে। ফার্স্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি 1861 সালের আগে প্রাইভেট ব্যাঙ্কগুলো যে নোট ইস্যু করার যে ক্ষমতা, কিছু কিছু ব্যাঙ্ক যেরকম আমরা 1570 খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান পেপার কারেন্সি ইউজ করতো, তাহলে 1861 খ্রিস্টাব্দে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো নোট ইস্যু করার যে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কী হলো 1861 সালের পর থেকে সে প্রাইভেট ব্যাঙ্কগুলো নোট ইস্যু করার ক্ষমতা একেবারে কেটে গেল। তাহলে কী হচ্ছে পেপার কারেন্সি ইস্যু অথরিটি প্রাইভেট ব্যাঙ্কগুলোর কি হলো, প্রাইভেট ব্যাঙ্কগুলোর খতম, টাটা বাই বাই হয়ে গেল। ঠিক আছে, এটা গেল 1 নম্বর ক্লজ। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একমাত্র এই কি করবে যে পেপার কারেন্সি ইস্যু করবে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একমাত্র এই পেপার কারেন্সি ইস্যু করবে। ভালো কথা, তাহলে গান্ধীর ছবি থাকবে না, কার ছবি থাকবে? এবং যে পেপার কারেন্সি ইস্যু হবে, যে পেপার কারেন্সিটা ইস্যু হবে সেখানে দুজনের ছবি, প্রথমে ছবি হয়েছিল কুইন এলিজাবেথের এবং নেক্সট ছবি হয়েছিল কিং জর্জ ফাইভের ছবি ছিল। হয়ে গেল, তো পেপার পেয়ে গেলাম, তাহলে পেপারে অথরিটি পেয়ে গেলাম যে 1861 খ্রিস্টাব্দে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলো পেপার কারেন্সি ইস্যু করতো, সে টাটা বাই বাই হয়ে গেল। আর একমাত্র পেপার কারেন্সি ইস্যু 1861 সালের পরে অথরিটি একমাত্র পেলে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আচ্ছা পেপার ইস্যু অথরিটি পেল। সেকেন্ড হচ্ছে কি পেপারের মধ্যে কুইন এলিজাবেথ, পরবর্তীকালে কিং জর্জ ফাইভের ছবি ছিল। তাহলে কী কী টাকার নোট এখানে ইউজ করবে? ফার্স্ট হচ্ছে 10, 20, 50, 100 এবং 1000। এই ডিনোমিনেশন এই ফর্মে
তখন ছিল যে যে ওই টাইমে ডিনোমিনেশন এরকম ছিল যে 10 টাকা, 20 টাকার, 50 টাকার, 100 টাকার এবং 1000 টাকা এই টাইপের নোটের ডিনোমিনেশন ছিল এবং এই সমস্ত নোটগুলোই দিতে চলবে। আরেকটা কী ক্লথ আনলো, আরেকটা আনলো হচ্ছে কি কারেন্সি সার্কেল। এই কথাটা প্রথম ইন্ট্রোডিউস হলো। কি জিনিস? দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বললো যে পেপার কারেন্সি ইস্যুইং অথরিটি, যেহেতু একটু বিচার করো আমাদের এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে কে নোট ইস্যু করছে? আরবিআই। তো তখন তো কোনো সেন্ট্রালাইজ ব্যাংক ছিল না, তখন স্কোর বা অ্যাপেক্স ব্যাংক দুটো তিনটাই ছিল, প্রেসিডেন্সি ব্যাংক। তখন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে পেপার কারেন্সি ইস্যু করার অথরিটি কার হয়ে গেল? প্রেসিডেন্সি ব্যাংকের হয়ে গেল। তো ওরাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে পেপার কারেন্সি ইস্যু করতো। তাই ভারতের যদি মানচিত্রটা মোটামুটি আমরা দেখি, একটা বম্বে, একটা মাদ্রাজ, একটা কলকাতা, তাহলে এখানে কী করলো? তিনটা কারেন্সি সার্কেল ড্র করলো। এটা খাতা কলমে ড্র না, এটা একটা হিসাব। এই ব্যাংক বম্বে, এখানকার এই সার্কেলের মধ্যে যে সমস্ত যতটুকু এরিয়া পড়ে সেখানকার জন্য পেপার কারেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে ইস্যু করবে। কলকাতা যতটুকু এরিয়া পড়বে, মানে কারেন্সি সার্কেল যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াতেই ওর কারেন্সি ভ্যালিডেশন পাবে। আবার হচ্ছে মাদ্রাস, মাদ্রাসে যতটুকু ওর কারেন্সি সার্কেলের এরিয়া যতটুকু থাকবে ওইটুকু এরিয়ার মধ্যে ওর ইস্যুইং অথরিটি থাকবে। এটার মানে একটা কী হলো যে ইউনিভার্সাল যে কারেন্সির অ্যাকসেপ্টেন্স, এখানটায় লিখছি ইউনিভার্সাল কারেন্সি যে অ্যাকসেপ্টেন্স, সেটা কি হলো? লিমিটেড হয়ে গেল। তাহলে যদি বলা হয় যে কোন আইনের মাধ্যমে পেপার কারেন্সি যে ইস্যু অথরিটি মানে কি ইউনিভার্সাল কারেন্সির অ্যাকসেপ্টেন্সটা লিমিটেড হয়ে গেল, সেটা হচ্ছে 1861-এর পেপার কারেন্সি নোট অ্যাক্টের মাধ্যমে। আচ্ছা, আর কি? আরেকটা বললো যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে প্রেসিডেন্সি ব্যাংক যেগুলো আছে, তাহলে প্রেসিডেন্সি ব্যাংকগুলো কারেন্সিকে ইস্যু করবে, প্রেসিডেন্সি ব্যাংকগুলো পেমেন্টের কাজ করবে, প্রেসিডেন্সি ব্যাংকগুলো কারেন্সি সার্কেলের মধ্যেই তার নোটগুলোকে ইস্যু করবে, তাই তো? এই যে সিস্টেমটা আনলো, সেই সিস্টেমটা কিন্তু কিছুদিন পর বন্ধ হয়ে গেল। এই যে শুধু প্রেসিডেন্সি ব্যাংক যে কারেন্সি সার্কেল কারেন্সি ইস্যুর যে এই সমস্ত সিস্টেমটা, সেটা মোটামুটি 77-এর দিকে এটা এই সিস্টেমটা বন্ধ হয়ে গেল। আর একটা সিস্টেম এখানে ইন্ট্রোডিউস হলো, যেটা সিস্টেমটা এখনও আছে, সেটা হচ্ছে কি রিজার্ভ সিস্টেম ইন্ট্রোডিউস হলো। এখানটা লিখি রিজার্ভ সিস্টেমটা ইন্ট্রোডিউস হলো। এখন যদি ভারত সরকার যদি কিছু নতুন নোট ফ্রেশ করে, তাহলে সেটা রেসপেক্টে কিছু আমাদেরকে গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি বা গোল্ড আমাদেরকে রাখতে হয়। তাহলে এই সিস্টেমটা তখন এই নিয়মটা তখন শুরু হলো কি, যে ভারত যে ওই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কিছু ফ্রেশ পেপার কারেন্সি ইন্ট্রোডিউস করে, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট ওকে গোল্ড এবং কয়েন ওকে অ্যাজ এ রিজার্ভ রাখতে হবে এবং সেটার রেসপেক্টে ওই পেপার কারেন্সি ইস্যু করতে পারবে। তাহলে এটা যদি আমরা একটা সিনপসিস বের করি বা ছোটো সংক্ষেপে পড়ে নিই, যে 1843 খ্রিস্টাব্দে যখন লাস্ট ব্যাংক প্রেসিডেন্সি ব্যাংক ইউজ হলো, যে ব্যাংক বম্বে প্রেসিডেন্সি ব্যাংক, তারপরে কী হলো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হলো এবং সিপাহী বিদ্রোহের পরে একটা ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেশনে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ হলো, সেটা হচ্ছে কি ক্রাউন রুলস ইন্ট্রোডিউস হলো। ক্রাউন রুলস এসে যে প্রধান যে কাজটা করলো কি 1860 সালে একটা জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো। সে একটা কিছু নেই, সে একটা হচ্ছে কি 1850 সালে ভারতে যে প্রথম জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল, তারই কিছু সুবিধা বা তারই কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1857 সালে, এবং সেই অ্যামেন্ডমেন্টটাকে আবার এখানে অ্যামেন্ড করে কিছু ফ্লেক্সিবিলিটি বা কিছু সুবিধা পাই দেওয়া হলো। কি সুবিধা পাওয়া হলো? যে প্রাইভেট পার্টনার্সগুলো বা প্রাইভেট এন্টিটিসগুলো এখন ব্যাংক ইন্ট্রোডিউস করতে পারবে। আচ্ছা, আর একটা বিশাল বড় চেঞ্জ আনলো কি 1861 খ্রিস্টাব্দে পেপার কারেন্সি নোট অ্যাক্ট। সেই অ্যাক্টটা কী বলছে? 1861 সালের আগে পেপার কারেন্সি ইস্যু করার যে সমস্ত অথরিটি, সেই অথরিটিগুলো প্রাইভেট ব্যাংকের যে যার মতন ইউজ করতো, সেটাকে খতম টাটা বাই বাই হয়ে করে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একমাত্র সোল অথরিটি থাকলো কি পেপার কারেন্সি ইস্যুয়ের অথরিটির ব্যাপারে। 2 নম্বর কি পেপার কারেন্সি কুইন এলিজাবেথ, পরবর্তীকালে কিং জর্জ 5-এর ছবি থাকবে। আর পেপার কারেন্সিগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা ডিনোমিনেশনে থাকবে। আচ্ছা, আর একটা কী হলো কি কারেন্সি সার্কেল ইন্ট্রোডিউস হলো।
এবং কারেন্সি যে এবার তিনটা প্রেসিডেন্সি, তিনটা যে মেন শহরের যে প্রেসিডেন্সি ব্যাংক, সেই প্রেসিডেন্সি ব্যাংকে এখানে একটা লিগ্যাল সার্কেল বলতে পারো তুমি, এর মধ্যে ওর ব্যাংকের টাকা অ্যাক্সেসেবল থাকবে বা ইউজ হবে, অন্য জায়গায় গেলে হয়তো কিছুটা প্রবলেম বা ইউজ হবে না, এরকম একটা সিস্টেম ইন্ট্রোডিউস হলো, যদিও সিস্টেমটা 1867 বন্ধ, শাটডাউন হয়ে যায়। আর এর ফলে কি হলো যে একটা ইউনিভার্সাল কারেন্সি অ্যাকসেপ্টেন্স সেটাও লিমিটেড হয়ে গেল। আর একটা কি হলো কি যে রিসোর্স সিস্টেম ইন্ট্রোডিউস হলো। রিসোর্স সিস্টেম মানে কি, বর্তমানের মতনই যদি নতুন পেপার কারেন্সি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে ভারত সরকারকে যেরকম কিছু জি সিকিউরিটি বা গভর্নমেন্ট সিকিউরিটি, কিছু ফরেক্স বা গোল্ড রিজার্ভ রাখতে হয়, তখনও প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলোকে যদি নির্দিষ্ট পরিমাণে যদি কারেন্ট নোট ছাপাতে হয়, তাহলে ওকেও গোল্ড এবং কয়েন ওকে অ্যাজ এ রিজার্ভ ওকে রাখতে হবে। তো এইটা এই পর্যন্ত গেল হচ্ছে একটা বিশাল বড় দুটা একটা লেজিসলেটিভ রুলস ইন্ট্রোডিউস হলো 1860-1861। এর ফলে যেটা হলো, এর ফলে একটা বিশাল বড় চেঞ্জ ইন্ডিয়ান ইকোনমিতে আসলো। এর ফলে কি হলো, এর ফলে তিনটা ব্যাংক তৈরি হলো। একটা হচ্ছে কি ব্যাংক অফ এলাহাবাদ, তাহলে কি 1860 প্লাস 1861, এই দুটো সালে এই দুটো অ্যাক্টকে কাজে লাগিয়ে ফার্স্ট যেটা ব্যাংক তৈরি হলো সেটা হচ্ছে কি ব্যাংক অফ এলাহাবাদ, লিখে রাখলাম। আচ্ছা, তাহলে ব্যাংক অফ এলাহাবাদ সেটা তৈরি হলো কি 1865। নেক্সট তৈরি হলো কি, নেক্সট যেটা তৈরি হলো সেটা হচ্ছে আওধ কমার্শিয়াল ব্যাংক, ACB, আওধ কমার্শিয়াল ব্যাংক, সেটা তৈরি হলো 1881। আচ্ছা, ওটার একটা বিশাল বড় বিখ্যাত ছিল, একটা ফ্যাক্টরি পলিসি তৈরি হয়েছিল, অনেকে মনে থাকবে। আচ্ছা, আরেকটা তৈরি হলো কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, এটা পরীক্ষাতে খুব আসে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত তৈরি হয়েছিল কি 1894-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৈরি হয়েছিল, এবং লালা লাজপত রায় এর ছিল ফাউন্ডিং মেম্বার। তাহলে 1860 সালের জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট এবং 1861 সালের পেপার কারেন্সি অ্যাক্টকে কাজে লাগিয়ে, যেহেতু প্রাইভেট এন্টিটিসগুলোকে ক্ষমতা দিয়ে হলো ব্যাংক তৈরি করা, তো তিনটা ব্যাংক তৈরি হলো, ব্যাংক অফ এলাহাবাদ 1865-এ, তার আওয়াধ কমার্শিয়াল ব্যাংক 1881, এবং হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894, যেটা ফাউন্ডিং মেম্বার ছিল লালা লাজপত রায়। এই টুকুরা বন্ধু তৈরি হলো, বেশ চাঙ্গাসি চলছিল। এমন সময় বাদ সাধলো কি 1940 থেকে 1950 ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এসে ভারতের ব্যাংকিং সিস্টেমে একটা বিশাল বড় একটা পাঞ্চ টাইপের মেরে দিল, যে এতদিন যে সিস্টেমটা চলছিল যেরকম, সে সিস্টেমের একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ হতে আরম্ভ করলো কি, যেই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হলো, সে তিনটা জিনিস বাজারে ঘটলো। একটা হচ্ছে কি যে ইন্ডিয়ান ইকোনমিতে ডিপ্রেশন আসতে আরম্ভ করলো। যে ডিপ্রেশন আসতে আরম্ভ করলো, সে যারা ইনভেস্টার ছিল তাহলে কি করলো, ওদের ইনভেস্ট পুল আউট করতে আরম্ভ করলো। এবার যে ইনভেস্ট পুল আউট করতে গেলো, তখন কি হলো, ব্যাংকগুলো আস্তে আস্তে কি হলো, শাট ডাউন হতে আরম্ভ করলো। ব্যাংকের দরজা, সমস্ত লোক ইকোনমি যখন ডিপ্রেশন চলছে, লোকের হাতে পয়সা নাই, লোকের যা সেভিংস ছিল সমস্ত সবাই গিয়ে ব্যাংকে ছাপালো, সমস্ত নিজের সেভিংস তুলে আনলো, ব্যাংকের কাছে টাকা নেয়, তখন ব্যাংক কী করলো, দরজা বন্ধ করে, ব্যাংক আর অপারেট করার মতন ব্যাংকের কাছে আর লিকুইডিটি থাকলো না, এরকম একটা কন্ডিশন তখন শুরু হয়ে গেল। তখন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, সে কি ভাবলো যে আমার একটা স্ট্রং অ্যান্ড মোর এফিশিয়েন্ট ব্যাংকিং সিস্টেম দরকার। এবং এই সমস্ত যখন ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন ভারত সরকার ভাবলো কি যে একটা মোর স্ট্রং এবং একটা এফিশিয়েন্ট ব্যাংকিং সিস্টেম আমাদের দরকার। এবং এই সিস্টেমটাকে কি করে কাজ করা যায়, এই কাজ করার জন্য কি হলো, 1921-এ ওয়ার্ল্ড ওয়ার যে মোটামুটি সমাপ্ত হলো, ভারতের ইকোনমি তখন ওয়ার্ল্ড ইকোনমি শুরু হয়ে গেছে অলরেডি। 1901-এ কী হলো, তিনটা যে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, সেই প্রেসিডেন্সি তখন ব্যাংক 1921-এ মার্জ হয়ে গেল কি ইম্পিরিয়াল ব্যাংক অফ
ইন্ডিয়া। এটা খুব পরীক্ষাতে আসে যে প্রেসিডেন্সি ব্যাংক কত সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াতে কনভার্ট হলো 1921। কেন কনভার্ট হলো? ওয়ার্ল্ড ওয়ার 1 জন্য যে ফিনান্সিয়াল ক্রাইসিস দেশে তৈরি হলো, সেই ক্রাইসিস থেকে ব্যাংকগুলোকে বাঁচানোর জন্যই তখন ব্যাংকের মার্জ হয়েছে। সম্প্রতি এখনও দেখা যায় যে অনেক ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে, মার্জের সিঙ্গেল ব্যাংক তৈরি করছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মার্জ হয়ে লাভ কি হলো, ব্যাংক কেন মার্জ হয়? যদি আমরা একটুখানি ইকোনমিক্যালি ভাবি যে একটা ব্যাংক একটা ব্যাংক কেন মার্জ হয়, তাই না? তাহলে উত্তর কি পাওয়া যাবে? একটা জিনিস লক্ষ্য করবা, 3টা ব্যাংক যখন একটা ব্যাংকে মার্জ হলো, তাহলে ব্যাংকের যে নেট অ্যাসেট সেটা বাড়বে। ব্যাংক যখন মার্জ হয়, মার্জার অফ ব্যাংক যখন হয়, তখন ব্যাংকের যে 3টা এক্সিস্টিং অ্যাসেট ছিল, সেই অ্যাসেটসগুলো এক জায়গায় চলে আসে এবং নেট অ্যাসেট যেটা সেটা বাড়ে। আচ্ছা, 2 নম্বর কি হয়? মার্কেট শেয়ার বাড়ে। 3 নম্বর কি হবে? এমপ্লয়ি তখন ছাট হয়। আর আরেকটা কি হয় যে অ্যাকাউন্ট ট্রান্সপারেন্সি তখন আবার বৃদ্ধি পায়, ওয়ার্কলোড কমে যায়। আমার খাতা ওই ব্যাংকে আছে, এই ব্যাংকে, আমার খাতা একটা ব্যাংকে থাকবে। তাহলে এই 3টা কারণের জন্য, যে একটা হচ্ছে নেট অ্যাসেট বাড়বে, একটা হচ্ছে মার্কেট শেয়ার বাড়বে, এমপ্লয়মেন্ট কমে যাবে, ফালতু টাকা দিতে হবে না, আর একটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি বাড়বে। তো এই সমস্ত কারণের জন্য দেখা গেছে যে আমাদের ব্যাংকগুলো আগেও মার্জ হতো এবং সেটা এখনও বর্তমানেও মার্জ হচ্ছে। এবার 1921 যখন এটা ঘটনাটা ঘটে, এর ঠিক পরেই একটা বিশাল বড় ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে 1926-এ একটা কমিশন তৈরি করা হয়। এরপরে আসি, তাহলে কি 1921-এ কি হলো? 1921-এ হচ্ছে 3টা যে প্রেসিডেন্সি ব্যাংক ছিল, সেই প্রেসিডেন্সি ব্যাংক মার্জ হয়ে হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো। মার্জারের কারণটা কি সেটা বললাম। আর আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 1926-এ, সেটা হচ্ছে কি হিলটন ইয়ং কমিশন। খুব পরীক্ষাতে দেয় হিলটন ইয়ং কমিশন, যেটার অ্যাকচুয়াল নেম হচ্ছে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিন্যান্স। হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিন্যান্স, এইটা ফরমেশন হলো 1926 সালে। এইটা ফরমেশন হলো। এখন এখান থেকে আমি তো মানে পরবর্তীকালে যেতে পারি, কিন্তু এখানে একটুখানি বোঝার চেষ্টা করো, ইকোনমিক্সে একটুখানি ডেপথে পড়তে ভালোবাসো, যে 1914 থেকে 1925 সাল পর্যন্ত দেশের অর্থনীতি কীরকম অবস্থায় হলে আমাদের ব্যাংকের মার্জ করতে হচ্ছে, প্লাস ইন্ডিয়ান কারেন্সি এবং ফিনান্সের উপরে একটা নতুন কমিশন তৈরি করতে হচ্ছে, যে ওভারঅল সিনারিওটাকে সে স্টাডি করবে এবং সে রিকমেন্ড করবে কী করতে হবে। তাহলে আমরা যদি একটু এখানে দেখি যে এই সময় আমাদের দেশের ইকোনমিক সিনারিওটা কী ছিল, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো যে এই কমিশনটা দরকার কেন, এই কমিশনের দরকার কেন ছিল, সেটা আমরা বুঝতে পারবো কি যে 1914-15 থেকে 1925 10টা বছর দেশের অর্থনীতির অবস্থাটা কীরকম ছিল। দেখো এই 10টা বছর কীরকম অবস্থা ছিল সেটা যদি দেখি, ফার্স্ট যেটা এই সময়টা যেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি, দেখো যুদ্ধ চলছে, যুদ্ধের পরে স্বাভাবিকভাবে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার গেল, ফার্স্ট যে যুদ্ধ চললো, যুদ্ধের পরে একটা বাজারে মন্দা আসেই, লোকের হাতে টাকা কম থাকে, ইনফ্লেশন হাই থাকে। এর ফলে যে জিনিসগুলো হয়, কমন যেটা জিনিস একটা হচ্ছে কি ক্রেডিট রেট, মানে লোনের যে ইন্টারেস্টের হার, এবং ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস ডাইরেক্ট ট্যাক্স, সেটা ওভারঅল বাড়ে। ফার্স্ট যেটা ঘটে, যে কোনো দেশের যুদ্ধে তুমি যদি ইসরায়েল গাজার যুদ্ধ নাও, তারপরে তুমি ইসের যুদ্ধ নাও,
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নাও, ইউক্রেনের এখন দেখো ইনফ্লেশন হয়ে আছে। তাহলে যে কোনো দেশের যখনই যুদ্ধ হয়, সে যুদ্ধে কয়েকটা জিনিস কি, যেই যুদ্ধ বড় বড় লেভেলের যুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার অনেক 4 বছর 5 বছর যুদ্ধ চলেছিল, যখনই যুদ্ধ হবে লোন দেওয়ার যে লোনের যে সুদ, সে সুদটা বাড়বে, ডাইরেক্ট লোকের উপরে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়বে। ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, দ্রব্যমূল্যের দাম বাড়বে, ডাইরেক্ট ট্যাক্স বাড়বে, আলটিমেটলি কী হবে, ইনফ্লেশন হাই হবে। তা এই সময় তো আমাদের কাছে ওরকম কোনো ডেটা নেই ডাব্লিউপিআই সিপিআই যে কত ইনফ্লেশন, তারা আমরা বুঝতে পারতাম। মোটামুটি এই সময় ইনফ্লেশন ডবল ডিজিট ইনফ্লেশন তো হবেই, কোনো কথাই নাই। সেকেন্ড কী হবে, এটা গেল টেক্সটাইলের উপরে ম্যাসিভ ট্যাক্স ইম্পোজ হয়েছিল। যত রকমের ইন্ডাস্ট্রি আছে, যত রকম যাই হোক না কেন, সবার থেকে বেশি মনে হয় মানে এফেক্ট করেছিল ট্যাক্সের উপরে বেস করে এই টেক্সটাইলকে। টেক্সটাইলের উপরে ওই 10 বছরের টার্মে প্রচুর পরিমাণে হিউজ হয়েছিল। জুট অ্যান্ড ইন্ডিগো, এটা এক্সপোর্ট প্রাইসটা কি হয়েছিল, কমে গেছিল, মোটামুটি এক্সপোর্ট ওটা হয়েছিল। আচ্ছা, ফার্মার পেড মোর ফর ইম্পোর্টস আইটেম। 5 নম্বর কি, ফুড ক্রপ প্রোডাকশন, সেটা প্রচুর পরিমাণে আলটিমেটলি কমে গেছিল। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লিমিটেড টু অনলি মিলিটারি পারপাস, আচ্ছা এই রে কি হলো, জিনিসটা কী হলো বোঝা গেল না। যাই হোক, মোটামুটি একটু ওভারঅল দিয়ে দিই। তো সেই সময় ভারতের ইনডাইরেক্ট ট্যাক্স বেড়েছিল, ডাইরেক্ট ট্যাক্স বেড়েছিল, সুদের হার বেড়েছিল। এর ফলে কী হয়েছে, গোটা দেশে একটা ওভারঅল ইনফ্লেশন প্রচণ্ড পরিমাণে হাই ছিল, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কী হচ্ছে, যত শিল্পজাত দ্রব্য উৎপাদন হতো বেশিরভাগটা লিমিটেড টু মিলিটারি পারপাস হয়ে গেছিলো। ঠিক আছে, অর্ডিনারি সমস্ত গুডস, কনজামশন গুডস বলো, যাই বলো না কেন, সেগুলোর প্রোডাকশন তখন অনেক মিনিমাম হয়ে গেছিলো। থার্ড নাম্বারটা হচ্ছে কি, ফুড ক্রপ প্রোডাকশান প্রচুর সেই সময় অনাবৃষ্টি খরার জন্য ড্রাস্টিক্যালি একটা লো হয়। নেক্সট কি হয়, নেক্সট যেটা হয় হচ্ছে জুট, ইন্ডিগো, এই সমস্ত ইম্পোর্ট প্রাইসটা কমে গেছিলো, কিন্তু সমস্ত দ্রব্যের এক্সপোর্ট প্রাইসটা কমে গেছিলো, মোটামুটি এক্সপোর্ট ঠিকঠাক করতে পেরেছিল। কিন্তু আদার্স যে এসেনশিয়াল কমোডিটি যেগুলো ইম্পোর্ট করতে হতো, যেহেতু আমাদের ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, সে ইম্পোর্ট করতে হতো, সেই বাকি জিনিসের দ্রব্য দাম বেড়ে গেছিলো। তো এবার কী করেছে, গোটা দেশ জুড়ে একটা হাই ইনফ্লেশন রেট এক্সিস্ট করতো। এই সময় কী করছে, এই সময় কিছু স্বদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আবার কিন্তু মোটামুটি তখন ফ্লারিশ হতে আরম্ভ করে, কিন্তু সেদের মেন উদ্দেশ্য ছিল মুনাফা কামানো, দেশের উন্নতি সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল না। দেখছি একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, সেই ভ্যাকিউমে যে ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিল তাদের বিজনেসটা বাড়তে আরম্ভ করলো, তারা প্রফিট গেন করলো, কিন্তু যে হারে প্রফিট গেন করলো সেই হারে ওয়েজেস বাড়লো না। সেটার জন্য ইনফ্লেশন অলরেডি তখন যেটা এক্সিস্ট ছিল সেটা আরও ভয়ানক হতে আরম্ভ করলো। তাহলে এইরকমই একটা কন্ডিশনে যখন মার্কেটে চলছে, আচ্ছা এর ফলে এটার আউটকাম কী হতে আরম্ভ করলো, তো নিশ্চয়ই এটা কোনো এরকম যখন একটা ইকোনমিক কন্ডিশন দেশে চলবে, তা নিশ্চয়ই একটা আউটকামস থাকবে, যে আউটকামটার উপরে বেস করে তো একটা কমিশন এমনি বসে না, অনেকগুলো প্যারামিটারকে দেখে করে। সে দেখছে যে ওই 10 সালে একটা হচ্ছে আনস্টেবল ইকোনমিক কন্ডিশন তখন দেশে অলরেডি তখন প্রিভেল করছে। আচ্ছা, এবার আনস্টেবল ইকোনমিক কন্ডিশনস কেন, ইনফ্লেশন হাই, ডাইরেক্ট ট্যাক্স হাই, ইনডাইরেক্ট ট্যাক্স হাই,
লোন হাই, তো এই সমস্ত জিনিসগুলোকে কী করছে, ম্যানেজ করা যাচ্ছে না, একটা ইকোনমি একটা ভোলাটিলিটি বা একটা আনস্টেবিলিটি তখন এক্সিস্ট করছে। নেক্সট কি, সেই সময় কোনো সেন্ট্রাল ব্যাংক এক্সিস্ট করতো না আমাদের দেশে, এই সময় কোনো সেন্ট্রাল ব্যাংক আমাদের দেশে এক্সিস্ট করতো না। আচ্ছা, আর বাকি যেগুলো ব্যাংক ছিল, একদিকে গভর্নমেন্ট ওর চাওয়া পাওয়া, ওর ডিমান্ড, আর একদিকে ব্যাংকের চাওয়া পাওয়া, ব্যাংকের ডিমান্ড, মনে একটা কি হলো, একটা পোর কোঅর্ডিনেশন তৈরি হলো, একটা পোর কোঅর্ডিনেশন তৈরি হতে আরম্ভ করলো। 4 নম্বর কি, পিপলের যে ট্রাস্ট সেটা গভর্নমেন্টের ব্যাংকের দিকে আস্তে আস্তে ওর রেটিং কমতে আরম্ভ করলো। আর লাস্ট হচ্ছে ব্যাংকের উপরে পলিটিক্যাল পার্টির প্রেশার। তাহলে এই সমস্তগুলো কারণ, একটা হচ্ছে আনস্টেবল ইকোনমিক কন্ডিশনস। আনস্টেবল ইকোনমিক কন্ডিশনস কেন কি, ইন্ডিয়ান ইকোনমি থেকে ওয়ার ইকোনমিতে কনভার্ট হয়ে গেছে মোটামুটি, যুদ্ধের সমস্ত জিনিসের দাম বেশি, ইনফ্লেশন হাই। সেকেন্ড হচ্ছে কি, কোনো একটা সমস্ত কিছুকে ওই সময় যে ফিসকাল পলিসি প্লাস মনিটারি পলিসি, যেটা কন্ট্রোল করার জন্য যে সেন্ট্রালাইজড ব্যাংক ছিল না, গভর্নমেন্ট এবং যে ব্যাংকের মধ্যে যে কোঅর্ডিনেশন সেটা খুব খারাপ ছিল। আচ্ছা, পিপলের ট্রাস্ট আস্তে আস্তে ব্রিটিশ গভর্নমেন্টের দিকে কমতে আরম্ভ করলো এবং ওর ব্যাংকের দিকে আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। আর হচ্ছে কি, যে পার্টির একটা প্রেশারে ব্যাংকগুলোর উপরে আসতে আরম্ভ করলো। তো এই সমস্ত কিছু কেসের জন্য একটা ইকোনমিক একটা আনসার্টেনিটি বা একটা ভ্যাকিউম তৈরি হতে আরম্ভ করলো, যে গোটা পলিসি মানে মনিটারি পলিসি, ফিনান্সিয়াল পলিসিগুলোকে ম্যানেজ করার জন্য প্রেসিডেন্সি ব্যাংকগুলো দিয়ে আর হবে না, মার্চ করেও আর এগুলো ট্যাকেল হচ্ছে না। সেটাকে কন্ট্রোল করার জন্য কী করলো, হিল্টন-ইয়ন কমিশনস একটা ফর্ম হয়েছিল এবং সেই কমিশন কিছু রেকমেন্ডেশনও করেছিল। এবার আমরা তাহলে একটু ডিটেলসে পড়ে নিই যে হিল্টন-ইয়ন কমিশন বলেছিল এটা কি, সেই কমিশনের কার্যনীতিগুলো কীরকম ছিল এবং সেটার আউটকামসও কীরকম বেরিয়েছিল। দেখো, হিল্টন-ইয়ন যে কমিশনটা তৈরি হয়েছিল সেটা তৈরি করেছিল, সেটা ফার্স্ট 1925-এ, যতদূর সম্ভব হচ্ছে আগস্ট মাসে এটা সেট আপ হয় এবং এর রিপোর্ট সাবমিট করে হচ্ছে 1926-এ। 1925-এ এই হিল্টন-ইয়ন কমিশন ওর সেট আপ হয় এবং এটার রিপোর্ট সাবমিট করে হচ্ছে 1926-এ। এবং সেই সময় লর্ড রিডিং ছিল আমাদের দেশের গভর্নর, ভাইসরয়। তাহলে এই তাহলে যখন হিল্টন-ইয়ন কমিশন এই রিপোর্টটা পেশ করলো, তাহলে রিপোর্টে এমন কী কী জিনিস আছে সেই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। এক মিনিট, দেখো কী কী আছে। হিল্টন-ইয়ন কমিশন সেটা যে সমস্ত কিছু রিকমেন্ডেশনগুলো করলো, সেই রেকমেন্ডেশনে ফার্স্ট করলো কি, যে আমাদের দেশের একটা সেন্ট্রালাইজড ব্যাংক হওয়া দরকার, একটা সেন্ট্রালাইজড ব্যাংক হবে এবং এই সেন্ট্রালাইজড ব্যাংকটা কি করবে, পেপার কারেন্সি ইস্যু করবে। ঠিক আছে, 2 নম্বর কথা, একটা সেন্ট্রালাইজড ব্যাংক হতে হবে এবং সে সেন্ট্রালাইজড ব্যাংকটা কি করছে, একটা পেপার কারেন্সি ইস্যু করবে। আচ্ছা, এবার দেখো, যে কোনো যখন একটা কমিশন তৈরি হয় কিনা, কমিশন যখন রিপোর্ট সাবমিট করে, রিপোর্টটা তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পেশ করা হয় এবং সেটার উপরে ডিসকাশন হয়, ভোট হয়, সেটা অ্যাকসেপ্ট হয় বা রিজেক্ট হয়। তাহলে যখন এই হিল্টন-ইয়ন কমিশনের রিপোর্টটা যখন লেজিসলেটিভে আসলো, তখন লেজিসলেটিভে এর দুটো পার্ট হয়ে গেল। একটা পার্ট বললো এটার স্ট্রাকচার কীরকম হবে, এটা ফরমেশন কীরকম হবে। ফরমেশন মিনস এটা গভর্নমেন্ট ওন হবে
না প্রাইভেট হবে? এটা এটা গেল। আর এটা হলো কি, এটা কারেন্সি, কি কারেন্সির কি করবে, ইস্যু করবে, অথরিটি থাকবে কি থাকবে না। তো সে দুটো জিনিসের উপর ডিসকাশন হলো। এটার উপর ডিসকাশনে যখন হয় সেটা বাতিল হয়ে যায়। মানে 27 সালে যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস হয় তখন এটা বললো না, এটা গভর্নমেন্ট বডি হবে কি প্রাইভেট বডি হবে সেটার উপরে কোনো সহমতি পোষণ হলো না। কিন্তু কারেন্সির উপরে একটা সহমতি পোষণ হলো, যাকে বলা হয় যে কারেন্সি অ্যাক্ট, ইন্ডিয়ান কারেন্সি অ্যাক্ট 1927। তো এই কারেন্সি অ্যাক্ট অনুযায়ী তখন রিজার্ভ ব্যাঙ্ককে তখন দেওয়া হলো যে টাকা ছাপানোর সোল অথরিটি অন দ্য বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইটুকু বোঝা গেল। তাহলে এই হচ্ছে তাহলে এতদূর পর্যন্ত আমাদের হিলটনিয়ান কমিশন আসলো, কমিশন কিছু কিছু রিকমেন্ডেশন করলো। এই অবস্থায় যখন চলছে তখন একটা ভয়ানক ধাক্কা ইকোনমিক্সে আসা সেটা বাকি ছিল, সেটা আসলো হচ্ছে 1929-এ। সেটা অনেকটা লাস্টিং করলো 39 পর্যন্ত, যাকে আমরা ইকোনমিক্সে বলি দ্য গ্রেট ডিপ্রেশন। হিলটনিয়ান কমিশন তার রিপোর্ট সাবমিট করে দিল। রিপোর্ট সাবমিটের পরে ভোটিং হয়ে গেল। ভোটিং হওয়ার পরে ওটা নিয়ে আলাপ আলোচনা চলছেই। এমন সময় যেটা দেশের তাবত্তবর ইকোনমিক্স তারা ডিক্লেয়ার করলো কি যে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আন্ডার গ্রেট ডিপ্রেশন, এবং সেটা এক্সিস্ট করেছিল 10 বছর, 1929 থেকে 1939 পর্যন্ত। যেই গ্রেট ডিপ্রেশন যখন দেখা গেল এবং বড় বড় কোম্পানি, বড় বড় ব্যাংক তখন কি করতে একে একে কোল্যাপস করতে আরম্ভ করলো। ঠিক আছে, কোল্যাপস যখন করতে আরম্ভ করে দিল, তো কোল্যাপস যখন আরম্ভ করলো তখন আরও দরকার পড়ে গেল একটা সমস্ত যখন ব্যাংক যখন কোল্যাপস করে একটা এন্টায়ার ইকোনমি কিন্তু তখন বিশাল বড় একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যায়। তো সেই চ্যালেঞ্জটাকে সামাল দেওয়ার জন্য অনেকগুলো মাথা হলে হবে না, একটাই মাথা দরকার। তখন একটা সেন্ট্রালাইজড ব্যাংক, যার কাছে অনেক ক্ষমতা থাকবে, এরকমই একটা ব্যাংকের ইম্পর্টেন্স তখন আরও বেড়ে গেল। সেই মুহূর্তেই 1934-এ তখন কি হলো, আরবিআই অ্যাক্ট পাস হলো। তাহলে কি হলো, এই দেখো একটু সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো। 1925 সালে হিলটনিয়ান কমিশন ফর্ম হলো, কমিশন সেট আপ হচ্ছে 1926 কমিশন রিপোর্ট দিচ্ছে। কমিশন রিপোর্টের উপরে বেস করে কি হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে কি ইন্ডিয়ান কারেন্সি অ্যাক্ট 1927 পাস হচ্ছে, তাই তো। এবং এরপরে হচ্ছে কি 1929 থেকে 1939 পর্যন্ত গ্রেট ডিপ্রেশন আসছে। এর মধ্যেই 1934-এ কি হচ্ছে, আমাদের আরবিআই ফরমেশন হচ্ছে, আরবিআই অ্যাক্ট পাস হচ্ছে। এবং সেই অ্যাক্ট পাস আরবিআই অ্যাক্ট পাস হচ্ছে এবং আরবিআই ফর্ম হচ্ছে কি 1 এপ্রিল 1935 হচ্ছে কি আমাদের আরবিআই গঠন হয়ে গেল। তাহলে এই হচ্ছে আরবিআই সৃষ্টির একটা ইতিহাস, অনেক বড় ইতিহাস। এইভাবে আরবিআই কি করে আরবিআই এক্সিস্টেন্সে আসলো, সে আরবিআই এক্সিস্টেন্স আসার একটা লম্বা বড় ইতিহাস আমরা এতক্ষণ পড়লাম। একটু ভিডিওটা লেন্দি হলো, যারা অত শর্টে আমি পড়াতে পারি না, আমি একটু ডিটেলসে পড়াই, লিখে পড়াই, তোমাদের হাতে লেখাটা অতটা ভালো না। যাই হোক, আমরা আজকে যেটুকু পড়লাম সেটা হচ্ছে কি যে ব্যাংক ইভলিউশন কী করে হলো, ব্যাংকের সৃষ্টি কী করে আসলো, সেই সৃষ্টি থেকে আরবিআই দোরগোড়াতে এসে আমরা 1935 সালে 1 এপ্রিল আরবিআই আমরা সেট আপ করে দিলাম। কোথায় সেট আপ করলাম? সেট আপ করলাম হচ্ছে অধুনা ক্যালকাটা, বর্তমানে কলকাতাতে। ঠিক আছে, নেক্সট যে ভিডিওটা আমাদের এখান থেকে আরবিআই, আমরা এতক্ষণ পড়লাম আরবিআই জন্মটা হলো। এখন আমরা পড়বো হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে আরবিআই যখন গঠন হলো ওটার উপরে কী কী আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী কী কী আইনি ক্ষমতা ওকে দেওয়া হলো, ওর কাছে চ্যালেঞ্জেস কী কী ছিল, সে চ্যালেঞ্জগুলোকে ট্যাকেল করার জন্য আরবিআই কী কী করেছিল, আরবিআই কী পলিসি, ওর ফরমেশন, ওর বোর্ডের স্ট্রাকচার এবং ওটার আরবিআইয়ের আমাদের দেশের ইকোনমিকের উপরে কী প্রভাব ফেলে, এবং ওর রিলেটেড কিছু ওদের গভর্নরগুলো পড়বো। ঠিক আছে, ওদের পলিসিসগুলো পড়বো, ডিটেল এবং পড়াশোনা হবে, এবং এটা কয়েকটা ভিডিওতে আমি কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এটুকুটাই।